হ্যালো স্টুডেন্টস, ভালো আছো নিশ্চয়ই। তোমরা আশা করি পড়াশোনা করছো। আমরা পরপর টপিক ধরে ধরে আলোচনা করছি, তো বলার অপেক্ষা রাখে না যে আমরা ক্লাস 11-এর 3rd ইউনিট পড়ছি এবং সেক্ষেত্রে বায়োমলিকুলসের আমরা কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন তিনটে বায়োমলিকুলসকে কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। তো আমাদের আজকের পড়ার বিষয়বস্তু কী আছে সেটা নিশ্চয়ই বোর্ড থেকেই বুঝতে পারছো। নিউক্লিক অ্যাসিড একটি অন্যতম গুরুত্বপূর্ণ বায়োমলিকুলস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো টোটাল নিউক্লিক অ্যাসিডের বেশ কয়েকটি ভিডিও হবে, তার কারণ নিউক্লিক অ্যাসিড টপিক হিসাবে অনেকটাই বড়, সেই জন্য ভিডিওর সাইজ বা ভিডিও সংখ্যা কিন্তু একটু বেশিই হবে। এবং এই নিউক্লিক অ্যাসিড আমরা যদি ভালো করে পড়ে রাখি তাহলে কিন্তু ক্লাস 12-এর ক্ষেত্রেও কিন্তু একদম সবটা কাজে দেবে, কারণ ক্লাস 12-এও পুরোপুরি আছে। এবং নিটের ক্ষেত্রে তো বলার অপেক্ষায় রাখে না, যেগুলো নিটের ক্ষেত্রেও কিন্তু আবার কাজে লাগবে। এবং এখান থেকেও কিন্তু নিউমেরিক্যাল প্রবলেমস, যেগুলো আমরা সেল ডিভিশনে করছি, সেই ধরনের নিউমেরিক্যাল প্রবলেমসও কিন্তু এই টপিক থেকে থাকবে। তো বুঝতেই পারছো খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু আমাদের এটা মনোযোগ সহকারে পড়তে হবে। তো আর কিছু না বলে ডাইরেক্ট টপিকে চলে আসি। তার আগে যে কথাটা বলি সেটা হলো যে তোমরা যারা দেখছো তারা অবশ্যই আশা রাখি সাবস্ক্রাইব করে রেখেছো, আর যদি না করে থাকো, যদি নতুন দেখছো এমন হয়, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, তাহলে সবার আগে কিন্তু ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। চলো টপিক শুরু করা যাক। তো প্রথমত নিউক্লিক অ্যাসিড, এই যে নিউক্লিক অ্যাসিডের পিছনে যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নিই বা একটু হিস্টোরিক্যাল ব্যাপারটা দেখে নিই, তো প্রথমেই J.F. মেইস্টার 1869 তিনি নিউক্লিন নাম দেন নিউক্লিক অ্যাসিডের। মানে ব্যাপারটা হলো যে তিনি সেল থেকে নিউক্লিয়াসকে পৃথক করছিলেন এবং সেই সময় কিছু আম্লিক রাসায়নিক বস্তু সন্ধান পান এবং যার নাম দেন নিউক্লিন। এরপর তারই স্টুডেন্ট আর্টম্যান তিনি কিন্তু এই নিউক্লিন নাম চেঞ্জ করে তিনি দেন নিউক্লিক অ্যাসিড। এবং আরও পরবর্তীতে কোসেল, একজন সায়েন্টিস্ট, তিনি নিউক্লিক অ্যাসিড কী কী উপাদান দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিডের কী কী উপাদান রয়েছে সেগুলো কিন্তু তিনি আবিষ্কার করেন। এবং তারও পরে ডিএনএ এবং আরএনএ, এই দু ধরনের যে পৃথক নিউক্লিক অ্যাসিড রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে আবিষ্কার হতে শুরু হয়। যেহেতু নিউক্লিক অ্যাসিড অনেকটা বড়, সেজন্য পৃথক নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে পৃথক জিনিস কিন্তু বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করেছেন। তো সবারই নাম এই মুহূর্তে এখানে আনা সম্ভব নয়। তো যাই হোক, আমরা জাস্ট এটা একটু ব্যাকগ্রাউন্ড, এটা খুব একটা কাজের বিষয় নয়, তবে এটা একটু কাজের বিষয় আছে। এটা পরীক্ষার জন্য নিউক্লিক অ্যাসিডের নামকরণ আর্টম্যান, এই নামটা কিন্তু একটু লাগবে, বাকি কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয়। আমরা ডাইরেক্ট নিউক্লিক অ্যাসিডের একদম জেনারেল কেমিক্যাল কম্পোনেন্টসে যাব এবং সেখান থেকেই আস্তে আস্তে কিন্তু আমরা সাবজেক্টটার ডিপ লেভেলে আস্তে আস্তে ঢুকবো আমরা। দেখো, এবার যদি আমরা নিউক্লিক অ্যাসিডের কেমিক্যাল কম্পোজিশন দেখি, তো সেক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড তৈরি হয় নিউক্লিওটাইড দিয়ে। আমরা এগুলো কিন্তু একটু জানি। নিউক্লিক অ্যাসিড বলতে কিন্তু এখানে ডিএনএ এবং আরএনএ দুটোর কথাই বলা হচ্ছে। তার মানে ডিএনএ এবং আরএনএ দুই ধরনের নিউক্লিক অ্যাসিডের কথাই বলা হচ্ছে। তো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয় ডিএনএ অথবা আরএনএ। তার মানে ডিএনএ বা আরএনএকে আমরা পলি নিউক্লিওটাইড চেন বলতে পারি। তার মানে নিউক্লিওটাইড জুড়ে তৈরি হয় ডিএনএ অথবা আরএনএ। আমরা আসবো, ডিটেলসে আসবো। তো এই নিউক্লিওটাইড কী দিয়ে তৈরি হয় সেটা যদি আমরা দেখি, তাহলে নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড। তার মানে নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি, এগুলোও কিন্তু আলাদা করে পরীক্ষায় কোশ্চেন আসে। খুব ইজি ব্যাপার। তো দেখো, নিউক্লিওসাইড এবং ফসফরিক অ্যাসিড যখন যুক্ত হয় তখন সেগুলোকে
সেই উপাদানগুলোকে তখন আমরা নিউক্লিওটাইড বলি। এরপর যদি নিউক্লিওসাইডের মধ্যে কি আছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখবো সেখানে পেন্টোজ সুগার আছে। তার মানে 5 কার্বনের যে সুগার আমরা পড়েছিলাম সেখানে যখন কার্বোহাইড্রেট পড়েছিলাম, এবং সেখানে বলেছিলাম যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এই 2 ধরনের যে সুগার রয়েছে যেগুলো ডিএনএ এবং আরএনএ তৈরি করতে কাজে লাগবে, তো সেগুলো পরবর্তীতে লাগবে। সেই জন্য এখানে পেন্টোজ সুগার, সেই পেন্টোজ সুগারের কথা বলছি, মানে 5 কার্বনের যে সুগার ছিল সেই সুগার এখানে রয়েছে। এবং কি রয়েছে? রয়েছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, 2 ধরনের সুগার রয়েছে। তো তোমরা জানো যে রাইবোজ সুগার যেটা সেটা আরএনএ তৈরি করার জন্য, এবং ডিঅক্সিরাইবোজ যেটা ডিএনএ তৈরি করার জন্য লাগে। তার মানে আমরা ওভারঅল যেহেতু ডিএনএ এবং আরএনএকে একসঙ্গে নিউক্লিক অ্যাসিডের কেমিক্যাল কম্পোজিশন বোঝানোর চেষ্টা করছি, সেই জন্য আমরা কিন্তু এখানে ডিএনএ এবং আরএনএর সব জিনিসই কিন্তু দেখতে পাবো। সেই জন্য আমরা পৃথকভাবে বলে দিচ্ছি যে কোনটা কিসে আছে। তার মানে অবশ্যই রাইবোজ সুগার যেটা সেটা ডিএনএতে থাকবে না, এবং ডিঅক্সিরাইবোজ সুগার সেটা আরএনএতে থাকবে না। তার মানে সিম্পল ব্যাপার যে রাইবোজ আরএনএ গঠনের ক্ষেত্রে যে সুগারটা লাগে সেই সুগারটার নাম হলো রাইবোজ সুগার, এবং ডিএনএর ক্ষেত্রে যে সুগারটা লাগে তার নাম ডিঅক্সিরাইবোজ সুগার। এবং পেন্টোজ সুগারের পাশাপাশি যে নাইট্রোজেন বেসের কথা বলা হচ্ছে, সেখানে 2 ধরনের বেস থাকে, একটাকে বলা হয় পিউরিন আর একটাকে বলা হয় পিরিমিডিন। পিউরিন এবং পিরিমিডিন। তো পিউরিন 2 ধরনের পিউরিন হয়, একটাকে বলা হয় অ্যাডেনিন। আমরা কিন্তু সবই বলছি নাইট্রোজেন বেস, অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিনকে ক্যাপিটাল এ মানে ক্যাপসে লেখা হয় এ, এবং গুয়ানিনকে জি বলে লেখা হয়। এটা কিন্তু ডিএনএ এবং আরএনএ দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। তার মানে ডিএনএ এবং আরএনএ দুটোর ক্ষেত্রে কিন্তু এই পিউরিনের ব্যাপারটা অ্যাপ্লিকেবল হচ্ছে। এরপর যদি পিরিমিডিন দেখি, তাহলে এখানে থায়ামিন এবং সাইটোসিন, এই যে দুটো পিরিমিডিন বেস রয়েছে, এটা অবশ্যই ডিএনএর ক্ষেত্রে, এবং মানে ডিএনএর ক্ষেত্রে থায়ামিন এবং সাইটোসিন এই দুটো নাইট্রোজেন বেস রয়েছে। আর যদি আমরা আরএনএর ক্ষেত্রে বলি, তাহলে এখানে একটু পৃথক ব্যাপার রয়েছে, সেটা হলো সাইটোসিন। দেখো এখান থেকে দাগ দিয়ে দিলাম, সাইটোসিন এবং ইউরাসিল রয়েছে, থায়ামিন কিন্তু নেই। মানে এটা ব্যাপার যে থায়ামিনের বদলে রয়েছে ইউরাসিল। তার মানে পিরিমিডিন বেস হিসাবে ডিএনএতে রয়েছে থায়ামিন এবং সাইটোসিন, আর আরএনএতে থায়ামিনের বদলে রয়েছে ইউরাসিল। সাইটোসিন তো অ্যাজ ইউজুয়াল ডিএনএ আরএনএতে এক। তার মানে অ্যাডেনিন গুয়ানিন ডিএনএ আরএনএর ক্ষেত্রে এক, সাইটোসিনও ডিএনএ আরএনএর ক্ষেত্রে এক। শুধুমাত্র ডিএনএতে আছে থায়ামিন, আরএনএতে থায়ামিনের বদলে আছে ইউরাসিল। এই হলো খুব সোজা সাপটা একদম নিউক্লিক অ্যাসিডের যে কেমিক্যাল কম্পোজিশন। তার মানে আমাদের এখানে বিষয়বস্তু হিসেবে কিন্তু নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড এই দুটো কনসেপ্ট কিন্তু সব কনসেপ্টই রাখতে হবে, আমরা আস্তে আস্তে দেখব। তো এই দুটো জিনিস কিন্তু আলাদা করে তোমাকে শর্ট টাইপ কোশ্চেন হিসাবেও আসে। তার মানে নিউক্লিওসাইড আগে তৈরি হয়, তারপরে সেটা ফসফরিক অ্যাসিডের সঙ্গে বাইন্ড করে তারপরে নিউক্লিওটাইড তৈরি হয়। আমরা যখন ডিএনএর কেমিক্যাল কম্পোজিশন দেখব, তখন কিন্তু আস্তে আস্তে সব ব্যাপারটাই কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা ডিএনএ বা আরএনএর গঠন শুরু করার আগে আরেকটা জিনিস একবার দেখে নিই, সেটা হলো আমরা যে নিউক্লিওটাইডের কথা বলছি, আমরা তো দেখো ডিএনএ বা আরএনএ পড়ছি নিউক্লিক অ্যাসিড হিসাবে, তো তার কম্পোজিশন হিসাবে আমরা নিউক্লিওটাইড বলছি। কিন্তু এই নিউক্লিওটাইডের কাজ যে শুধু ডিএনএ বা আরএনএ তৈরি করা তা নয় কিন্তু, হ্যাঁ। যেমন দেখো এখানে এই ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি যে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ তৈরি করতে গেলে নিউক্লিওটাইডকে লাগছে। এছাড়াও কিন্তু এনজাইম আমরা পরে পড়ব, এনজাইম মানে উৎসেচক, এই উৎসেচকের কোফ্যাক্টর এবং কোএনজাইম বলে দুটো জিনিস কিন্তু আমরা পরবর্তীতে পাবো। যে কোফ্যাক্টরের কথা বলা হচ্ছে, এই কোফ্যাক্টর তৈরি করতে মানে কোফ্যাক্টরে কে অ্যাক্টিভেট করতে কিন্তু এই নিউক্লিওটাইড কাজে লাগতে পারে। এবং সেল টু সেল কানেকশন, তোমরা সেল ডিভিশন যখন পড়েছিলে, সেল সাইকেল রেগুলেশন যখন পড়েছিলে, তখন কিন্তু সাইক্লিক এএমপির কথা শুনে থাকতে পারো। তো যাই হোক, তো সেখানে সাইক্লিক অ্যাডেনোসিন মোনোফসফেট এই যে উপাদানটা, এই উপাদানটা কিন্তু সেল টু সেল কানেকশনের ক্ষেত্রে কাজে লাগে। এটাও কিন্তু পরবর্তীতে দেখবে লাগবে, অনেক জায়গাতে আসবে। আরেকটা বিষয় হলো যে এই যে আমরা যখন প্রোটিন পড়েছিলাম, তখন কিন্তু কম্পাউন্ড প্রোটিনের ক্ষেত্রে নিউক্লিয় প্রোটিনের কথা শুনেছিলাম। তো এখানে এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড যখন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, তখন নিউক্লিয় প্রোটিন ফর্ম করে।
এবং দু ধরনের নিউক্লিয় প্রোটিন রয়েছে, একটা হলো প্রোটামিন এবং একটি হিস্টোন। প্রোটামিন এগুলো জাস্ট ইনফরমেশন হিসাবে। প্রোটামিন প্রোটিনটি আর্জিনিন, প্রচুর পরিমাণে আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড রয়েছে এবং এই প্রোটামিন মাছের শুক্রাণুতে এবং স্তন্যপায়ী প্রাণীর শুক্রাণুতেও কিন্তু এই প্রোটামিন নিউক্লিয়াসের মধ্যে কিন্তু নিউক্লিক অ্যাসিডের সঙ্গে প্রোটিন বাইন্ড করে ফর্ম করে। আর হিস্টোন প্রোটিন তো আমরা জানি যে যখন ক্রোমোজোম ফর্ম করে, যখন ডিএনএ প্যাকেজিং হয়, তখন কিন্তু সেক্ষেত্রে হিস্টোন প্রোটিন কিন্তু যুক্ত হয় নিউক্লিক অ্যাসিডের সঙ্গে। তো এই দুটো জিনিস কিন্তু আরও ইনফরমেশন হিসাবে আমাদের কাছে রাখতে হবে। এরপর আমাদের যে বিষয়বস্তুটা দেখতে হবে সেটা হলো ডিএনএ। প্রথমেই অবশ্যই আমরা নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএকে পড়ব এবং তারপরে কিন্তু আমরা আরএনএকে পড়ব। তার মানে ডিএনএর ক্ষেত্রে আমাদের যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে সেগুলো ডিএনএর কেমিক্যাল কম্পোজিশন, মানে কেমিক্যাল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দেখতে হবে। তারপর ফিজিক্যাল স্ট্রাকচার দেখতে হবে, মানে রাসায়নিক গঠন, ভৌত গঠন দুটো দেখতে হবে। তারপরে ডিএনএর প্রপার্টিজ দেখতে হবে, ঠিক আছে। এগুলো দেখার পর আমরা কিন্তু ডিএনএর পার্টটাকে টোটালটা কমপ্লিট করে তারপরে আরএনএতে যাব। বিভিন্ন ধরনের যে আরএনএ আছে তাদের একটি আলাদা আলাদা করে ভিডিও কিন্তু আমরা বানিয়ে দেবো। তো চলো প্রথমেই ডিএনএ দিয়ে শুরু করা যাক। আমরা প্রথমেই ডিএনএর কেমিক্যাল কম্পোজিশন পড়ব, কেমিক্যাল স্ট্রাকচার বা কম্পোজিশন বলতে পারো পড়ব। তো যেমন ধরো আমরা বললাম যে ডিএনএর গঠনগত উপাদানের ক্ষেত্রে তিনটে জিনিস রয়েছে। একটি নিউক্লিওসাইড, একটি নিউক্লিওসাইড মানে সেখানে নাইট্রোজেন বেস এবং ডিঅক্সিরাইবোজ সুগার আছে। তার মানে আমাদেরকে ডিঅক্সিরাইবোজ সুগার নিয়ে আগে দেখে নিতে হবে। তারপর ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার দেখতে হবে এবং নাইট্রোজেন বেসের স্ট্রাকচার দেখতে হবে। এই সমস্ত স্ট্রাকচার দেখার পর ডিএনএ কীভাবে তৈরি হয়েছে সেই জিনিসটি আমরা দেখব। তো প্রথমেই দেখো একটা কথা বলি যে ডিএনএর যখন কেমিক্যাল আমরা স্ট্রাকচার দেখছি, তো পাশাপাশি আরএনএর কেমিক্যাল স্ট্রাকচার দেখাও কিন্তু খুব সোজা। তার কারণ ডিএনএর ক্ষেত্রে যে সুগারের কথা লেখা আছে সেটি ডিঅক্সিরাইবোজ সুগার এবং আরএনএর ক্ষেত্রে যে সুগার আমরা জানি সেটা রাইবোজ সুগার। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগারের সঙ্গে রাইবোজ সুগারের কোন জায়গায় ডিফারেন্স রয়েছে সেটা যদি আমরা দেখে নিই, তাহলে অবশ্যই সেক্ষেত্রে অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আরএনএর সময়ও কিন্তু আমাদের আর বিশেষ কিছু পড়ার থাকবে না, মানে আরএনএর কেমিক্যাল স্ট্রাকচার দেখার সময়। দেখো কীরকম ব্যাপার, আমরা যেহেতু কার্বোহাইড্রেট পড়ে এসেছি এবং সেক্ষেত্রে হেক্সোজ এবং পেন্টোজ সুগারের গঠন কিন্তু আমরা দেখে এসেছি। তো এখানে একটি পেন্টোজ সুগারের গঠন দেখানো হয়েছে এবং অবশ্যই এটা রাইবোজ সুগার। কীরকম দেখো, এখানে এস ফর সুগার, এখানে কিন্তু এস মানে সুগার। কারণ আমরা যখন ডিএনএ গঠন দেখব তখন এসপি 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 এরকম দুটো আমরা কিন্তু এটা দেখব, যেখানে এস মানে হলো এখানে সুগার এবং পি মানে কিন্তু ওখানে ফসফেট, ফসফরিক অ্যাসিড থেকে এসছে। মানে এস এখানে যদি আমরা এই গোটাটা সুগারের স্ট্রাকচার বলছি এবং এটা রাইবোজ সুগারের স্ট্রাকচার। তো আমরা ডিএনএ পড়ছি কেন রাইবোজ বলছি, কারণ রাইবোজ ডিঅক্সিরাইবোজের মধ্যে বেসিক খুব বেশি ডিফারেন্স কিছু নেই, সেই জন্য। দেখো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 এবং এটা 5। সহজ সরল গঠন যেমন আমরা পড়েছিলাম। 1 নম্বরে HOH, 2 নম্বরে HOH, 3 নম্বরে HOH, 4 নম্বর থেকে 5 নম্বরটা বেরিয়ে আছে, মানে 4টে ভিতরে এবং 5 নম্বর কার্বনটা বাইরে আছে। 5 নম্বর কার্বনে CH2OH। এই গঠন তোমরা কিন্তু জানো। যদি কেউ ডাইরেক্ট এখানে নিউক্লিক অ্যাসিড দেখছো তাহলে তাদেরকে রিকোয়েস্ট করব আগে কার্বোহাইড্রেটের ভিডিও তোমরা দেখে এসো, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এখানে 3টে জায়গা আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। 3টে জায়গা আগে বেসিক ডিফারেন্স বলে নিই যে রাইবোজের সঙ্গে ডিঅক্সিরাইবোজের ডিফারেন্স কোথায় রয়েছে। একদম সহজ সরল ব্যাপার, ডিফারেন্স আছে এইটুকু জায়গায়, এই জায়গাটা ডিফারেন্স। কীরকম, এটা রাইবোজ, এটা রাইবোজ, বোঝানোর কিছু নেই, এটা রাইবোজ। তাহলে ডিঅক্সিরাইবোজ কোনটা, এটা ডিঅক্সিরাইবোজ। দেখো ডিঅক্সিরাইবোজ, তার মানে রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন পজিশনে, ডি মানে 2 নম্বর কার্বন পজিশনে কি নাই, অক্সিজেন নাই। রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন পজিশনে অক্সিজেন নাই, তো সেটাই ডিঅক্সিরাইবোজ। তার মানে এই ছবিটি এখন ডিঅক্সিরাইবোজের ছবি, ঠিক আছে। আর যদি এটাকে তুলে দিই
এবং যদি এখানে ওইচটা লাগিয়ে দিই তাহলে অবশ্যই এটা রাইবোজ। এই তো হলো রাইবোজের সঙ্গে ডিঅক্সিরাইবোজের বেসিক ডিফারেন্স। তো তার মানে ডিএনএর পাশাপাশি কিন্তু আরএনএর যে কেমিক্যাল কম্পোজিশন বা কেমিক্যাল স্ট্রাকচার সেটাও কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এখানে যেটা বলছিলাম যে এই জায়গাতে আমাদের একটা, যেহেতু ডিএনএর ক্ষেত্রে আমরা কন্টিনিউ করছি, তো আমরা এখানে এইচের জায়গায় কিন্তু জাস্ট ওইচের জায়গায় কিন্তু আমরা এইচ দিয়ে চালাবো। তো এটা ডিঅক্সিরাইবোজ সুগারের স্ট্রাকচার। এবার এখানে বলেছি 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর কার্বন পজিশন খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ কি, আমরা পরে দেখতে পাবো যে এই 1 নম্বর কার্বন পজিশনের সঙ্গে 1 নম্বর কার্বন পজিশনের সঙ্গে যে নাইট্রোজেন বেস, সেই নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয়। 1 নম্বর কার্বন পজিশনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়, সেই জন্য খুব ইম্পর্ট্যান্ট জায়গা 1 নম্বর পজিশন। 3 নম্বর পজিশন কেন ইম্পর্ট্যান্ট, তার কারণ আমরা যখন ডিএনএ স্ট্রাকচার দেখব তখন দেখব ওই যে বললাম এসপি 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 এরকম করে বলছি, তার মানে এটা সেই পজিশন, 3 নম্বর পজিশনটা সেই পজিশন যেটা পরবর্তী আরেকটি সুগারের সঙ্গে ফসফরিক অ্যাসিড দ্বারা যুক্ত হতে সাহায্য করে। এবং 5 নম্বর কার্বন পজিশন সেইটা যেটা এখানে দেখো, এটা অ্যাকচুয়ালি এখানে 5 নম্বর, এই সুগারটার 5 নম্বর কার্বন পজিশনে থাকবে, আমরা দেখাচ্ছি পরে। এবং এই সুগারটা 3 নম্বর কার্বন পজিশনে এইদিকে আছে, তার মানে এখানে ফসফরিক অ্যাসিড একটা সুগারের 3 নম্বরের সঙ্গে পরের সুগারটার 5 নম্বরকে যুক্ত করতে সাহায্য করে। তো হলো না এই 5 নম্বর কার্বন পজিশনটা ইম্পর্টেন্ট, তার মানে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি না, কিন্তু এই 5 নম্বর কার্বন পজিশনের পর থেকেই বুঝতে পারবো যে খুব ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে 5 নম্বর কার্বন পজিশন। এবং 3 নম্বরটাও সেমভাবেই গুরুত্বপূর্ণ, কারণ এই 3 নম্বরের সঙ্গে যুক্ত হয় এবং 5 নম্বরের সঙ্গে, মানে দুটো সুগার যদি ধরি পাশাপাশি পরপর, যদি দুটো সুগার বলি, মাঝে এটা ফসফরিক অ্যাসিড আছে, তাহলে ফসফরিক অ্যাসিড এই সুগারটা 3 নম্বর কার্বনের সঙ্গে এই সুগারটার 5 নম্বর কার্বনকে যুক্ত করেছে থ্রু ফসফরিক অ্যাসিড। সেই জন্য 3 নম্বর কার্বন পজিশন এবং 5 নম্বর কার্বন পজিশন, এখানে যদি বলি 5 নম্বর, এই দুটো জায়গায় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গা হবে। আরও এগিয়ে গেলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তো এই গেল, তার মানে বলে রাখলাম 1, 3 আর 5 তিনটে কার্বন পজিশন খুব ইম্পর্ট্যান্ট। সেকেন্ড দেখো, তাহলে রাইবোজ ডিঅক্সিরাইবোজের ব্যাপারটা বুঝে গেলাম। 2 নম্বর যেটা বলছি ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের যে সংকেত H3PO4, আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে কীরকম লিখব, যে যেমন দেখো লিখেছি পি মানে ফসফরাসের ক্ষেত্রে 5টা হাত, তো সেক্ষেত্রে অক্সিজেনের দিকে 2টো হাত, অক্সিজেনের 2টো হাত আমরা জানি, আর এদিকে OH, এটা OH, এদিকটা OH এবং এদিকটা OH, আমরা একটু ভেঙে ভেঙে লিখেছি। তার মানে পি এর সঙ্গে ও বন্ড করে, ও কিন্তু এইচকে ধরে আছে, তাহলে এই অক্সিজেনের 2টো হাত, হাইড্রোজেনের 1টা হাত, ফসফরাসের 5টা হাত, কিন্তু সব মিলে যাচ্ছে। আমরা যদি এরকম করে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট এরকম করে লিখতে পারি OH, এখানে OH এবং এই জায়গাতে OH, বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে H3PO4, তাহলে 3টে H রয়েছে 3 জায়গায়, P রয়েছে এবং 4টে অক্সিজেন রয়েছে, H3PO4। এটা একটি ফসফরিক অ্যাসিডের গঠন। কিন্তু যদি আমরা বলি যে আমরা যুক্ত হওয়ার পর, মানে এই যে এটার সঙ্গে এটা যুক্ত করার পরে এই ফসফরিক অ্যাসিডটা কেমন অবস্থায় আছে, তাহলে সেটা আসবে এরকম অবস্থায়। তার কারণ আমরা এই জায়গা থেকে কিন্তু এইচটা বেরিয়ে গেছে, কিন্তু এইচটা আমরা পরে আসছি, ঠিক আছে। এটা কিন্তু যুক্ত হওয়া অবস্থা, মানে এটা যখন জুড়ে দিয়েছে, দুটো মানে পাশাপাশি অবস্থিত সুগারকে যখন জুড়ে দিয়েছে, তখন কিন্তু ফসফরিক অ্যাসিডের এই গঠনটি এসছে। এটাও কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে। নাইট্রোজেন বেসের যে গঠনগুলো, মানে পিউরিন এবং পিরিমিডিন, মানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল, সবগুলোর ক্ষেত্রেই যদি বলি, যদিও ইউরাসিল আরএনএর ক্ষেত্রে আমরা জানি, এই নাইট্রোজেন বেসের যে গঠনগুলো সেগুলো কিন্তু আমরা একবার কম্পিউটার স্ক্রিনে গিয়ে বুঝে নেবো। তার কারণ এই স্ট্রাকচারগুলো এঁকে সবটা বলতে অনেক টাইম লেগে যাবে, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। সেক্ষেত্রে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা কিন্তু ব্যাপারটা খুব ভালো করে বুঝে নিতে পারি, কোনো অসুবিধা হবে না। তো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা নাইট্রোজেন বেসের ব্যাপারটা বুঝে নিচ্ছি। দেখো এখানে আমরা নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ যে গঠন পড়ছি, তো সেক্ষেত্রে যে নাইট্রোজেন বেসগুলো আছে সেগুলো বোর্ডে কিন্তু
একটু সময় সাপেক্ষ ব্যাপার, এমনিতেই ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য ওখানে না থেকে আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে ব্যাপারটা বুঝে নেবো, আরও সুবিধাই হবে। তো এখানে অ্যাডেনিন এবং গুয়ানিন, আমরা জানি পিউরিন এবং পিরিমিডিন হিসাবে সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল, এগুলো আমরা কিন্তু আগেই দেখলাম। তো এখানে যখন নাইট্রোজেন বেসগুলোর কথা বলা হচ্ছে, তখন দেখতে পাচ্ছ যে অ্যাডেনিনের ক্ষেত্রে, যেমন ধরো অ্যাডেনিনের ক্ষেত্রে কিন্তু তার কেমিক্যাল নাম রয়েছে, হ্যাঁ, 6 অ্যামিনো পিউরিন, যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। অ্যাডেনিনকে আমরা আগেও বললাম যে এ দিয়ে প্রকাশ করা হয়। তো 6 অ্যামিনো পিউরিন কেন বলা হচ্ছে? দেখো কার্বনের 6 নম্বর যে মানে তোমার প্রথমত একটা জিনিস বলে রাখা উচিত, এখানে পিউরিন এবং পিরিমিডিনের ক্ষেত্রে দেখো উপরের তিনটে মানে ইউরাসিল, থায়ামিন এবং সাইটোসিন, এই তিনটে কিন্তু সিঙ্গেল রিংয়ে আছে, এবং অ্যাডেনিন, গুয়ানিন কিন্তু ডাবল রিংয়ে রয়েছে। এটা কিন্তু প্রথমতই বোঝার বিষয়। যেমন দেখো এখানে সিঙ্গেল রিং, এটাও সিঙ্গেল রিং, কিন্তু এখানে একটা এবং দুটো ডাবল রিং, এটাও কিন্তু ডাবল রিং। এটা প্রথমেই বুঝে নেওয়া দরকার। এরপরে অ্যাডেনিন মানে পয়েন্টারটা দেখবে, কিন্তু লেজার পয়েন্টারটা দেখবে, অ্যাডেনিনের ক্ষেত্রে যাকে আমরা এ দিয়ে প্রকাশ করি তাকে বলা হচ্ছে 6 অ্যামিনো পিউরিন। তার কারণ 6 নম্বর কার্বন পজিশনে দেখো অ্যামিনো গ্রুপ রয়েছে, সেই জন্য একে বলা হয় 6 অ্যামিনো পিউরিন। যেমন গুয়ানিনের ক্ষেত্রে যদি দেখি 2 অ্যামিনো 6 অক্সপিউরিন। দেখো 2 অ্যামিনো, দেখো 2 নম্বর কার্বন পজিশনে অ্যামিনো গ্রুপ রয়েছে NH2, এবং 6 নম্বর কার্বন পজিশনে দেখো এখানে অক্সোপিউরিন বলার যে কারণটা আর কি, মানে ডাবল বন্ডে ও রয়েছে, তো এখানে এটা কিন্তু জি দিয়ে প্রকাশ করা হয়। তেমন দেখো এই নামগুলো আশা করি বুঝতে পারছো কি বলছি। সাইটোসিনের ক্ষেত্রে দেখো 2 অক্সো, দেখো অক্সিজেন রয়েছে এখানে, এবং 4 অ্যামিনো মানে 4 নম্বর কার্বন পজিশনে অ্যামিনো গ্রুপ রয়েছে। তেমন এখানে দেখো 2,4 ডাইঅক্সো, মানে 2 নম্বরে এবং 4 নম্বরে দেখো অক্সিজেন রয়েছে, এবং যদি 5 নম্বরে দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু মিথাইল CH3 মিথাইল গ্রুপ রয়েছে। তেমন কিন্তু ইউরাসিলের ক্ষেত্রেও একই রকম প্রযোজ্য, 2,4 ডাইঅক্সি, মানে 2 নম্বর এবং 4 নম্বরে দুটো অক্সিজেন রয়েছে। তো এই হলো নাইট্রোজেন বেসের সিঙ্গেল জাস্ট বেসগুলো, ভালো করে বুঝবে, এগুলো জাস্ট বেসগুলো। এরপরে যদি আমরা দেখি, একবার ভালো করে দেখো বুঝে, সেটা হলো এখানে পিউরিন বা পিরিমিডিন নাইট্রোজেন বেস, এটা পিউরিন বা পিরিমিডিন নাইট্রোজেন বেস। এবার ডিএনএর ক্ষেত্রে যেমন আমরা বলছিলাম, বোর্ডেও বলছিলাম যে সেখানে ডিঅক্সিরাইবোজ, দেখো এখানে CH2 রয়েছে না, অ্যাকচুয়ালি এখানে একটা সাইডে এইচ থাকলে আরেকটা সাইডে OH হওয়ার কথা ছিল, সেটা তোমার যদি রাইবোজ সুগার হতো। এটা যেহেতু ডিঅক্সিরাইবোজ সুগার, 2 নম্বর কার্বন পজিশনে কিন্তু কোনো অক্সিজেন নেই। এটা একটা অ্যাডেনিন অথবা মানে পিউরিন অথবা পিরিমিডিনের বেস, এবং এটা ফসফরিক অ্যাসিড। আমরা জানি এটা কি আলটিমেট ডিএনএর ক্ষেত্রে কম্পোনেন্টস, যাকে নিউক্লিওটাইড বলি। তো এখানে দেখো প্রথমে এটি সুগারের সঙ্গে যে নাইট্রোজেন বেস যুক্ত হয়, যাকে আমরা নিউক্লিওসাইড বলি, তারপরে কিন্তু ফসফরিক অ্যাসিড যুক্ত হয়। দেখো ফসফরিক অ্যাসিডটা প্লাস দিয়ে রাখা আছে, এখনও কিন্তু যুক্ত করা হয়নি, তাহলে প্লাস দিয়ে জাস্ট রাখা রয়েছে। এরপরে যদি আমরা দেখি তাহলে তখন কিন্তু নিউক্লিওটাইড দেখছি, তার মানে এখানে কিন্তু কম্পোনেন্টসগুলো দেখানো হয়েছে, এখানে কিন্তু নিউক্লিওসাইড হয়েছে, এরপরে নিউক্লিওটাইড হচ্ছে কখন, যখন ফসফরিক অ্যাসিডটা যুক্ত হয়ে গেছে। তার মানে তার মানে সুগার, নাইট্রোজেন বেস, এই দুটো মিলে হচ্ছে নিউক্লিওসাইড, এবং যখন এটাও যুক্ত হয়ে যায় তখন হচ্ছে নিউক্লিওটাইড। এরপর দেখো এখানে একই রকম বিষয়, এখানে জাস্ট আরেকবার বলে দেওয়া হয়েছে নাইট্রোজেন বেসগুলোকে আলাদা করে দেখিয়ে, সেখানে এখানে ছবিটা নিউক্লিওটাইডেরই দেখানো হয়েছে। কেন এখানে আরেকবার দেখালাম? তার কারণ হলো এখানে জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যে 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত আছে, এই জায়গাতে জাস্ট গ্লাইকোসাইডিক বন্ডের যে কথা আমরা পরবর্তীকালে পড়ব, এই গ্লাইকোসাইডিক বন্ড এখানে রয়েছে, এই জায়গাতে গ্লাইকোসাইডিক বন্ড রয়েছে, এবং 5 নম্বর কার্বন পজিশনের সঙ্গে যুক্ত রয়েছে দেখো যে ফসফেট গ্রুপ, সেই ফসফেট গ্রুপটা, হ্যাঁ, এবং এই জায়গাতে কিন্তু আমরা দেখব পরবর্তীতে এই ভিডিওতেই কন্টিনিউ দেখব আমরা, সেখানে ফসফোএস্টার বন্ড বা ফসফোডাইএস্টার বন্ড কিন্তু রয়েছে। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছি আমি, সেটা হলো
এটা একটা সুগার, এটা সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, দেখো এখানে ডিঅক্সিরাইবোজ সুগার, এবং তার সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে। যখন মানে সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত হয় তখন তাকে নিউক্লিওসাইড বলে, এটা আমরা আগেও দেখলাম। এবং নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট যুক্ত হয় তখন নিউক্লিওটাইড বলে। এবার নিউক্লিওটাইডটা মোনো, ডাই না ট্রাই, মানে অ্যাডিনোসিন মোনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এরকম শুনে থাকবে, যেমন এটিপি ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তেমন অ্যাডিনোসিন ডাইফসফেট আছে, অ্যাডিনোসিন মোনোফসফেট আছে। তেমনই অ্যাডেনিন, গুয়ানিন সবার ক্ষেত্রেই কিন্তু মোনো, ডাই, ট্রাই এই কথাগুলি আছে। বুঝতে পারছো কী বলছি? আমরা কিন্তু জাস্ট মোনো নিয়ে কাজ করছি, আমরা ডিএনএর ক্ষেত্রে মোনো নিয়ে কাজ করছি। তার মানে যদি নাইট্রোজেন মানে সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে যদি একটি ফসফেট গ্রুপ যুক্ত থাকে তখন তাকে মোনো, মানে অ্যাডিনোসিন মোনোফসফেট, যদি অ্যাডিনোসিন হয় এখানে অ্যাডিনোসিন মোনোফসফেট বলা হবে। যদি দুটো ফসফেট গ্রুপ পরপর যুক্ত থাকে তখন ডাইফসফেট বলা হবে। যদি 3টে পরপর ফসফেট গ্রুপ যুক্ত থাকে তখন ট্রাইফসফেট বলা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে, এটা খুব মন দিয়ে দেখার বিষয়। আমরা যখন বেসের কথা বলছি, অনেক টার্ম থাকবে, দেখবে বুঝতে অসুবিধা হতে পারে, তো এখানে সামারি করে দিয়েছি আমি ব্যাপারটা। যখন বেসের কথা বলা হচ্ছে তখন অ্যাডেনিন বলছি, কিন্তু অ্যাডেনিন বেসটা যখন সুগারের সঙ্গে যুক্ত হচ্ছে, মানে যখন নিউক্লিওসাইড হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে অ্যাডেনোসিন। কিন্তু যখন ফসফেটের সঙ্গে যুক্ত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অ্যাডেনাইলিক অ্যাসিড। তার মানে কোথাও হয়তো বলছে অ্যাডেনোসিন বলছে, কোথাও অ্যাডেনাইলিক অ্যাসিড বলছে, তাহলে তোমাকে তখন বুঝে নিতে হবে যে অ্যাডেনিন মানে শুধুমাত্র বেসটার কথা বলা হচ্ছে। যখন অ্যাডিনোসিন বলছে তখন অ্যাডেনিনের সঙ্গে, পার্টিকুলার অ্যাডেনিনের সঙ্গে ডিঅক্সিরাইবোজ সুগারের কথা বা রাইবোজ সুগারের কথা বলা হচ্ছে। আর যদি অ্যাডেনাইলিক অ্যাসিড বলছে তখন নাইট্রোজেন বেস অ্যাডেনিন, মানে নাইট্রোজেন বেস হিসাবে অ্যাডেনিন রয়েছে, তার সঙ্গে সুগার রয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই ফসফেট গ্রুপটা রয়েছে। সেখানে আরএনএর ক্ষেত্রে আমরা এএমপি বলি, যেহেতু অ্যাডিনোসিন মোনোফসফেট বলছি। কিন্তু ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ কথাটি সবসময় যুক্ত হবে। এখানে যেহেতু রাইবোজ আছে সেই জন্য কিন্তু আমরা একদম ডাইরেক্ট বলে দিতে পারছি অ্যাডিনোসিন মোনোফসফেট, কিন্তু এখানে ডিঅক্সিরাইবো অ্যাডিনোসিন মোনোফসফেট এটা বলতে হয়। কোড হিসাবে কিন্তু যদি আরএনএও হয় বা ডিএনএ হয়, যাই হয়, আমরা কিন্তু এই লিখি। তেমন গুয়ানিনের ক্ষেত্রেও বুঝতে পারছো গুয়ানোসিন, গুয়ানাইলিক অ্যাসিড, জিএমপি। আরএনএর ক্ষেত্রে যদি ডিএনএর ক্ষেত্রে লিখি তাহলে ডিঅক্সিরাইবো গুয়ানোসিন মোনোফসফেট। ওকে, তেমন সাইটোসিনের ক্ষেত্রে সেম টু সেম, থায়ামিনের ক্ষেত্রেও সেম টু সেম, ইউরাসিলের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় রয়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে ওটাই দেখানো আছে, এখানে জাস্ট যুক্ত করে দেওয়া হয়েছে, মানে সবগুলোরই নিউক্লিওটাইড দেখানো হচ্ছে। যেমন সাইটোসিনের ক্ষেত্রে আমরা সাইটিডিন মোনোফসফেট, মানে বুঝতে পারছো যে আমরা যখন সাইটোসিন বলছিলাম নাইট্রোজেন বেস হিসাবে, মানে এটা সাইটোসিন, তার সঙ্গে সুগার, তার সঙ্গে ফসফরিক অ্যাসিড, মানে এটা একটা নিউক্লিওটাইড, এবং এই নিউক্লিওটাইডটা অবশ্যই সিএমপি, সাইটিডিন মোনোফসফেট। এটাও একটা নিউক্লিওটাইড, এটাও একটা নিউক্লিওটাইড, এটাও নিউক্লিওটাইড, প্রত্যেকটাই নিউক্লিওটাইড। তাহলে অবশ্যই আশা করি বুঝতে পেরেছো বেস কখন বেসের ক্ষেত্রে কী নাম বলছি, নিউক্লিওসাইডের ক্ষেত্রে কী নাম বলছি, আর নিউক্লিওটাইডের ক্ষেত্রে কী নাম বলছি। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা যে বন্ডিংগুলোর কথা বলছিলাম এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে সুগারটা, এটা সুগারটা, এর 1 নম্বর কার্বনের সঙ্গে নাইট্রোজেন বেসটা যুক্ত রয়েছে। এই যে মাঝের এই জায়গাটা হলো গ্লাইকোসাইডিক বন্ড। আর যদি নিউক্লিওটাইডের এই জায়গাটা বলি, মানে যেখানে 5 নম্বরের কার্বনের সঙ্গে এখানটা 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপটা যুক্ত হয়েছে, এখানে আছে ফসফো এস্টার বন্ড। যেহেতু একটা নিউক্লিওটাইডের কথা বলছি, ফসফো এস্টার বন্ড, পরবর্তী ভিডিওটা দেখতে থাকো, সেখানে ফসফো ডাই এস্টার বন্ড সম্পর্কে জানতে পারবে। দেখো, এরপর আমরা যেহেতু সুগার সম্পর্কে, ফসফরিক অ্যাসিড সম্পর্কে এবং নাইট্রোজেন বেস সম্পর্কে মোটামুটি একটি ধারণা আমরা তৈরি করেছি, তো সেখান থেকে আমরা কিন্তু ডিএনএর টোটাল স্ট্রাকচারটা, মানে অবশ্যই কেমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমরা একটা ডিএনএর জাস্ট ছবি, অবশ্যই এটা সায়েন্টিফিক নয়, আমরা পরে আলোচনা করবো এই নিয়ে, আমরা কীরকম ডিএনএকে আঁকতে অভ্যস্ত, এরকম একটা ডিএনএ আঁকতে অভ্যস্ত। তো এক্ষেত্রে ডিএনএ যখন আমরা আঁকি তখন একদিকটা একটা সাইড লিখতে হয় 5 প্রাইম,
2 3' দেখো, যেটা এখান থেকে শুরু হয়েছে এটা এসে আলটিমেট এখানে শেষ হয়েছে 3'। আবার উল্টো দিকে এই দিকটা 5' থেকে শুরু করে এই দিকটা 3'। এটা লিখতে হয়। কেন লিখতে হয় সেই অ্যান্সার আমরা পাবো। নিউক্লিক অ্যাসিডকে কেন অ্যাসিড বলা হয় সেই অ্যান্সার পাবো। এবং কেন 5' to 3', 3' to 5', এরকম কেন, দুটোই এরকম হতে পারতো যে 5 to 3, 5 to 3 এরকম হতে পারতো, কেন উল্টো দিকে রয়েছে এই আইডিয়াও কিন্তু আমরা নেবো। তো দেখো প্রথমেই যেটা বলছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 5' to 3', এদিক থেকে বলবো 5' to 3'। আমাদের বলার নিয়ম হলো সবসময় 5' to 3' বলবো, 3' to 5' বলবো না। কেন? তার আগে একটা জিনিস জানা দরকার। এই যে ছবিটা, এই ছবিতে কি আছে? এই ছবিতে যখন আমরা ডিএনএ গঠন পড়বো, মানে ভৌত গঠন অবশ্যই, মানে ফিজিক্যাল স্ট্রাকচার পড়বো, তখন আমরা দেখতে পাবো যে এই ছবিটাতে কিন্তু ওই যে এস পি মানে সুগার ফসফেট, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ডিএনএ হলো সুগার ফসফেটের ব্যাকবোন। আমরা যেটা এখানে এঁকেছি এটা সুগার ফসফেটের, শুধু কালো কালিতে সুগার ফসফেটের ব্যাকবোন বলা হয়। ব্যাকবোন মানে মেরুদণ্ড। আমরা জানি মেরুদণ্ড, আমাদের যদি মেরুদণ্ড বলি বা আমাদের যদি কঙ্কালতন্ত্র বলি, তার উপর কিন্তু মাংস, পেশি, সেগুলো সাজিয়ে তারপরে সেখানে অন্যান্য টিস্যু দিয়ে কিন্তু তৈরি করেছে দেহ। সেরকমই ডিএনএর ক্ষেত্রে যদি তাকে কঙ্কাল বলি, তাহলে সেটা রয়েছে সুগার ফসফেট দিয়ে তৈরি, এই জন্য সুগার ফসফেটের ব্যাকবোন বলা হয়। মানে বলতে চাইছি আমরা এরকম যে সুগার আছে এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট আছে, আবার একটি সুগার, আবার একটি ফসফেট, আবার একটি সুগার। আমরা অ্যাকচুয়ালি একটু ফসফেটগুলোকে বাইরে বার করে রাখছি। কেন রাখছি সেটাও বুঝতে পারবে। মানে আমি যেটা দেখাচ্ছি, এখান থেকে এখানে যে ছবিটা রয়েছে সেটা একটা ডিএনএর তন্ত্রী, এটাকে এক একটাকে তন্ত্র বলা হয়, জানো তোমরা, স্ট্র্যান্ড। তো ডিএনএর একটা স্ট্র্যান্ডের ক্ষেত্রে এখান থেকে শুরু হয়েছে, এইটা চলছে। আমরা এরকম পেঁচানো ব্যাপারটা এখনই দেখছি না, এটা পরে দেখবো, কারণ পেঁচানো ব্যাপারটা এখনই দেখলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। যেহেতু আমরা কেমিক্যাল স্ট্রাকচার দেখছি, আমরা এই পেঁচানো ব্যাপারটা কিন্তু এখন দেখছি না। তো আমরা সোজা করে নিয়েছি, মানে আমরা অ্যাকচুয়ালি যেটা এখানে এঁকেছি সেটা হলো এরকম। এটাকে মুছে দিলাম, সেটা হলো এরকম, যে মইয়ের মতো ডিএনএটাকে মইয়ের মতো এরকম করে নিয়েছি। তো এখানে লিখেছি 5' to 3', আর এখানে বলেছি 5' to 3'। ওকে, এবং বুঝতেই পারছো এখানে যেটা বলছি যে এই জায়গাতে আমরা ধরো একটা করে সুগার করেছি, আবার ধরো পরে এখানে সুগার করেছি, পরে আবার এখানে একটু সুগার করেছি, একটা করে এরকম একটা সুগার করেছি। হ্যাঁ, এস মানে এগুলো সুগার, মানে ডিঅক্সিরাইবোজ সুগার ডিএনএ গঠনের জন্য যেটা রয়েছে। এরপর এই সুগারের সঙ্গে এই সুগারটা এরকমভাবে মানে বাইন্ড না করে আমরা বলছি এরকম করে বাইন্ড করিয়েছি। ওকে, এটার সঙ্গে এটা ডাইরেক্ট এরকম বাইন্ড না করিয়ে আমরা বলেছি ফসফরিক অ্যাসিড দিয়ে এটাকে বাইন্ড আমরা করিয়েছি। তার মানে এখানে বুঝতেই পারছো যে যদি এই জিনিসগুলোকে আমরা কমপ্লিটলি এইভাবে মুছতে যাই, তাহলে আসছে না এই ছবিটা, যে ছবিটা আমার ডান দিকে আঁকা আছে সেই ছবিটাই কিন্তু আলটিমেটলি আসছে, এটাই কিন্তু করা আছে। তো এখানে এবার ভালো করে ভেবে দেখো, এখানে দেখতে পাচ্ছ যে সুগার রয়েছে এবং একটা স্ট্র্যান্ডের ক্ষেত্রে বলছি, তার মানে এই স্ট্র্যান্ডটাকেও যদি আমরা একবার যদি দেখিয়ে দিই তাহলে এক্ষেত্রে আমরা পরে ঠিক সুগারের জায়গায় উল্টো স্ট্র্যান্ডে কিন্তু আমরা সুগারটা আঁকছি, সুগারের জায়গায় উল্টো স্ট্র্যান্ডে আমরা সুগারটা আঁকছি, তাহলে আমাদের নাহলে হবেও না এমনিতেও। এবং ফসফেটটাকে আমরা বাইরের দিকে বের করে রাখলাম। ওকে, এরকম করে। তো এখানে কি হলো দেখো, আমরা যেদিকে 5' থেকে শুরু করছি, একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে 5' থেকে শুরু করছি, সেখানে কিন্তু আমরা ফসফরিক অ্যাসিড মানে পি দিয়ে শুরু করেছি, ফসফেট গ্রুপ দিয়ে শুরু করেছি, এবং দেখো শেষ করেছি যেখানে, সেখানে এস দিয়ে শেষ করে দিচ্ছি, মানে সুগার দিয়ে শেষ করে দিয়েছি 3'। উল্টো দিকে যখন এখানে আমার 5' শুরু করলাম, তখন কিন্তু আবার পি দিয়ে শুরু করেছি, ইচ্ছাকৃতভাবে করেছি এটা, এবং শেষ করে দিয়েছি এস দিয়ে। তাহলে বুঝতে অনেকটা সুবিধা হয়। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, এই জায়গাটা শুধুমাত্র এইখান থেকেই একটা এস এবং একটা পি, এর যদি 5' হয়, অ্যাকচুয়ালি কি কেন বলা হয় সেটা বলছি পরে। তো 5'কে পি টার্মিনাসও বলা হয় এবং 3'কে OH টার্মিনাসও বলা হয়। এই জায়গাটা শুধুমাত্র বলছি যে এই জায়গাটাকে আমি উঠিয়ে আনছি। হ্যাঁ, এখান থেকে এইটুকু ছবি আমি এখানে উঠিয়ে এনেছি। ওকে,
এবার যেমন যেমন এখানে রয়েছে, যেটাকে এস লিখেছি তো সেটা এস, মানে এই যে এস লিখেছি সেই এসটা এখানে লিখলাম। তাহলে যদি একটা সুগার হয়, ডিঅক্সিরাইবোজ সুগার হয়, বাকি জায়গাগুলো আমি কিন্তু করিনি, এগুলো লাগছে না বলে 3' মানে এখানে 2' কোনো মানে যেটা 2 নম্বর কার্বন পজিশন সেটা এই মুহূর্তে লাগছে না বলে কিছু করিনি, 4 নম্বরে কিছু লাগছে না বলে করিনি, ওগুলো করিনি কিছু ইচ্ছা করে, যে ওই পজিশনগুলো আমার এখনই কাজে লাগছে না সেই জন্য আমি করিনি। এখানে দেখো 5' এন্ডটা একবার মানে 5 নম্বর কার্বন পজিশনটা একবার দেখো, এটা 5 নম্বর কার্বন পজিশন ছিল, তাহলে 5 নম্বর কার্বন পজিশনে যেমন CH2H হয় সেরকম কালোতে করাই আছে CH2H। একদম উপরে যেটা করা আছে সেটা হলো একটি ফসফরিক অ্যাসিড, যেমন যেমন বলা হয়েছিল H3PO4, তো এখানেও তাই আছে H3PO4। অ্যাকচুয়ালি এগুলো যেহেতু বন্ড করানো হয়ে গেছে তারপরে গঠন, সেই জন্য যদি আমরা এরকম লিখতাম, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এগুলোকে OH লিখে দাও, তাহলে বুঝতে কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে। H3PO তাহলে এই জায়গাতে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, আগে যেটা ছিল সেটাই কিন্তু হয়। তার মানে এই জায়গাটা রয়েছে। এবার দেখো আমরা যদি একটা ফসফরিক অ্যাসিড তার একটা OH প্রান্ত মানে একটা OH গ্রুপ, এবং যেটা 5 নম্বর কার্বন পজিশন তার যদি একটা OH গ্রুপকে আমরা পাশাপাশি আনতে পারি, তো এসছেও পাশাপাশি, তো কি হয় সেটা আমরা জানি। তো এই দুটো OH যখন বাইন্ড করে তখন এখানে একটি বন্ডিং হয়, একটি বন্ডিং হবে, যে বন্ডের নাম হলো ফসফো এস্টার বন্ড, ফসফো এস্টার বন্ড, ওকে, এটাকে বলা হয় ফসফো এস্টার বন্ড। এই যে শেষে যেটা রয়েছে অ্যাকচুয়ালি এটা তো 5 নম্বর কার্বন পজিশন, এই 5 নম্বর কার্বন পজিশনের সঙ্গে যুক্ত যে ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড কিন্তু কোনো অন্য কোনো নিউক্লিওটাইডের সঙ্গে যুক্ত হয় না, মানে অন্য কোনো কাউরির সঙ্গেই যুক্ত হয় না, একমাত্র এখানে যেমন যুক্ত আছে ব্যাস এরকমই, বাকিগুলো দেখবো আমরা যুক্ত আছে। শুধুমাত্র এই সুগারটার সঙ্গেই কিন্তু একমাত্র এই ফসফরিক অ্যাসিডটি যুক্ত আছে। সেই জন্য এই যে প্রান্তটা, এই যে 5, যেহেতু 5 নম্বর কার্বন পজিশনটাই শেষ পজিশন বা বলতে পারি এখানে প্রথম পজিশন, সেই অনুযায়ী আমরা এই দিকের প্রান্তটাকে 5' বলি বা P টার্মিনাসও বলি, বুঝতে পারছো আশা করি। এরপরে কিন্তু কিছু নাই, যেমন আমরা এখানে শুরু করেছি P দিয়ে শুরু করেছি, তারপরে S, এখানে P দিয়ে শুরু হলো তারপরে S, ওর আগে কিন্তু কিছু নাই, তার মানে 5 নম্বর কার্বন দিয়ে শুরু হয়। দেখো আমরা অ্যারোটা এদিকে দিয়েছি, তার মানে ডিএনএ যখন তৈরি হয় তখন 5' to 3' তৈরি হয়। ক্লাস 12-এ গিয়ে ডিএনএর অ্যাপ্লিকেশন পড়বে তখন আরও ভালো করে বুঝতে পারবে 5' to 3' হয়। আরও এগিয়ে যাও তাহলে আরও বুঝতে পারবে। এরপরে দেখো, এরপরে আমরা আরেকটু এগিয়ে আসছি, পরের একটা P, পরের একটা S, তাহলে পরের একটি P এবং পরের আরেকটি S মানে সুগার, ওকে। তাহলে এখানে এবার কি হচ্ছে, এখানে এই কার্বন পজিশনটা আমরা জানি যে এটা C3, এটা অবশ্যই আমরা জানি C5 পরেরটা। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে ফসফরিক অ্যাসিডটাকে আমরা মাঝে ঢুকিয়েছি, তার মানে এই দুটো সুগার, যদি এটা 1 নম্বর সুগার বলি, এটা যদি 2 নম্বর সুগার, যদি সুগারের নাম্বারিং করি তাহলে এই ফসফরিক অ্যাসিডটা মাঝখানে ঢুকে আছে, তাহলে এটা 1 নম্বরটা, এটা 2 নম্বরটা যদি এই হিসাবে বলি তাহলে এখানে ফসফরিক অ্যাসিডটা মাঝে ঢুকে আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই জায়গায় দুটো OH, এই জায়গায় দুটো H পাশাপাশি আসছে, তার মানে এখানে যদি আমি মুছে দিই, যদি এখানটা মুছে দিই তাহলে আমি করতেই পারি এটা, তার কারণ এটা কি হয় আমরা অলরেডি পড়ে এসেছি সমস্ত জায়গাতেই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেখান থেকে ডিহাইড্রেশন হয় মানে জল বেরিয়ে যায়। তাহলে মানে দুটো OH যুক্ত হওয়ার পর যদি H2O বেরিয়ে যায় তাহলে ওই পড়ে থাকে, তো এখানে বন্ড হয়েছে, তো এটাও অবশ্যই একটি ফসফো এস্টার বন্ড যেমন এখানে বলেছি। এখানে যদি করি তো সেম টু সেম একই হবে ব্যাপারটা, তার মানে এক্ষেত্রেও কিন্তু একটি জল বেরিয়ে যাবে, এখনও জল বেরিয়ে যাবে এবং এখানেও একটি বন্ডিং তৈরি হবে। তো এই দুটো বন্ডকে একসঙ্গে বলা হয় ফসফো ডাই এস্টার বন্ড, ওকে। একটাকে বলা হবে ফসফো এস্টার বন্ড, এটাকেও ফসফো এস্টার বন্ড, যেহেতু দুটো হচ্ছে সেই জন্য ডাই, ঠিক আছে, ডাই ফসফো এস্টার বন্ড বা ফসফো ডাই এস্টার বন্ড, ঠিক আছে। তার মানে এই দুটো মিলিয়ে, এইটা এবং এটা মিলিয়ে কিন্তু ফসফো ডাই এস্টার বন্ড। যদি বলি আমরা যে দুটি নিউক্লিওসাইড
যদি অসুবিধা হয়, দুটি সুগার পরস্পরের সঙ্গে কি বন্ড দ্বারা যুক্ত, দুটো সুগার পরস্পরের সঙ্গে কোন বন্ধনী দ্বারা যুক্ত আছে, মানে একই চেনে, তাহলে অবশ্যই অ্যান্সার হবে ফসফো ডাইএস্টার বন্ড। কখনো ফসফো এস্টার বন্ড হবে না। এখানে কেন হচ্ছে, কারণ এর তো ওই দিকের উপরের প্রান্তে আর কেউ নেই, এখান থেকে শুরু হচ্ছে, সেই জন্য প্রথমটার ক্ষেত্রে একমাত্র ফসফো এস্টার বন্ড, বাকি সব জায়গাতেই কিন্তু ফসফো ডাইএস্টার বন্ড। তো বুঝতে পারছো, তো এরকম যদি আমরা কন্টিনিউ করে যাই, যত পরেই যাই না কেন, আলটিমেট কিন্তু এখানে যে কার্বনটা আছে, যে 3 নম্বর কার্বনটা আছে, তার যে OH মানে হাইড্রক্সিল গ্রুপ, সেটা ফাঁকাই পড়ে থাকবে। মানে এই 3 নম্বর কার্বনটার সঙ্গে কোনো ফসফরিক অ্যাসিড যুক্ত হয় না। সেই জন্য যেহেতু এটা শেষ, সেই জন্য একে 3 প্রাইম বলা হয়। এখানটা যেহেতু শুরু, সেই জন্য 5 প্রাইম বলা হয়। এখানটা যেহেতু শেষ, সেই জন্য 3 প্রাইম বলা হয়। দেখো, একে OH টার্মিনাসও বলা হয়, যেহেতু 3 নম্বর কার্বন পজিশনের যে OH গ্রুপ সেটা ফাঁকা পড়ে থাকছে, সেই জন্য একে OH গ্রুপও বলা হয়। তাহলে আশা করি এই অ্যান্সারটা আমাদের কাছে এখন রয়েছে বা পাচ্ছি, যে কেন 5 প্রাইম টু 3 প্রাইম বলা হচ্ছে। তার কারণ এখানে যে 5 প্রাইম মানে এই সুগারটার যে 5 নম্বর কার্বন পজিশন, সেখানে যে ফসফরিক অ্যাসিডটা রয়েছে, এই ফসফরিক অ্যাসিডটি অন্য কারোর সঙ্গে যুক্ত হচ্ছে না, বা বলতে পারি এই চেনটার মানে এই স্ট্র্যান্ডটার শুরু হচ্ছে 5 নম্বর কার্বন দিয়ে, মানে একটা সুগারের 5 নম্বর কার্বন দিয়ে, সেই জন্য হচ্ছে। এরপরে আবার সুগার 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 করতে হচ্ছে, যত দূরেই নামি না কেন, যেখানেই গিয়ে শেষ হয় না কেন, সেখানে যে সুগারটা শেষ হচ্ছে তার যে 3 নম্বর কার্বন, তার OH-টা ফাঁকা পড়ে আছে, বা সেই 3 নম্বর কার্বনটার সঙ্গে পরবর্তী আর কোনো সুগার যুক্ত হয়নি, ফসফরিক অ্যাসিড যুক্ত হয়নি। সেই জন্য এই মানে প্রান্তটাকে 3 প্রাইম বলা হয়। যেহেতু OH-টা ফাঁকা পড়ে আছে, সেই জন্য OH টার্মিনাসও বলা হয়। তার মানে এই যে SP 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 এর মানেগুলো আশা করি বুঝতে পারছি, যে SP SP। এবার দেখো, যখনই বাইন্ড করবে কি হবে, বলে একটা অ্যান্সার আমরা পেলাম যে 5 প্রাইম টু 3 প্রাইম কেন বলা হয়, এই অ্যান্সারটা আমরা পেলাম। সেকেন্ড কোশ্চেন, সেটা হলো নিউক্লিক অ্যাসিডকে অ্যাসিড বলা হয় কেন, নিউক্লিক অ্যাসিডকে অ্যাসিড বলা হয় কেন। তার কারণ আছে এখানে কি, যে এই যে যত বড়ই চেন হোক না কেন, চেনটা যত বড় হবে, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ফসফরিক অ্যাসিডের একটি করে OH ফাঁকা পড়ে আছে, যেটা চার্জ হলো নেগেটিভ বা অ্যাসিডিক। তার মানে প্রতিটি ফসফরিক অ্যাসিডের যদি এরকম করে একটি করে OH ফাঁকা পড়ে থাকে, মানে এর পরেও আবার একটা আসবে, তখন OH ফাঁকা পড়ে থাকবে, এরকম। তার মানে যতগুলো আমরা P দেখছি, তার সঙ্গে কিন্তু দুটো OH, এখানে একটা OH, ওখানে একটা OH জুড়ে গেলেও, যুক্ত হয়ে গেলেও একটা করে OH কিন্তু ফাঁকা পড়ে রয়েছে। সেই জন্য নিউক্লিক অ্যাসিডকে মানে DNA বা RNA-কে অ্যাসিড বলা হয়, নিউক্লিক অ্যাসিড বলা হয়। তার কারণ ফসফরিক অ্যাসিডের একটি করে OH বা হাইড্রক্সিল মূলক ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। তার মানে সেকেন্ড একটি অ্যান্সার আমরা পেলাম, যে নিউক্লিক অ্যাসিডকে অ্যাসিড কেন বলে। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, দুটো জিনিস পেলাম আমরা, ফসফেস্টার ফসফোডাইএস্টার বন্ড, এগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার দেখো, আমি বলেছিলাম 1 নম্বর 3 নম্বর 5 নম্বর এই 3টে কার্বন পজিশন খুব ইম্পর্টেন্ট। তো এখানে 3 নম্বর এবং 5 নম্বর কেন ইম্পর্টেন্ট, সেটা তো অলরেডি বুঝতে পেরে গেছো, যে যেহেতু 3 এবং 5 এই দুটি কার্বন পজিশন হলো পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার জায়গা। মানে এর 3 নম্বর কার্বন পজিশন, দেখো এর 5 নম্বর কার্বন পজিশন, তার মাঝে ফসফরিক অ্যাসিডটা আছে। তার মানে এই দুটো জায়গার মাঝেই ফসফরিক অ্যাসিডটা ঢোকে বা যুক্ত হয়, সেই জন্য 3 নম্বর 5 নম্বর ইম্পর্টেন্ট। প্রথমটা কিন্তু একটু অন্যরকম, প্রথমটা দিয়ে কিন্তু গুলিয়ে ফেলবে না, প্রথমটা একটা আলাদা, বাকি সবই কিন্তু আলাদা। ওকে, তেমন যদি আমরা এখান থেকে শুরু করতাম, তারও কিন্তু এই একই জিনিসটা করতাম। যদি এখান থেকে শুরু করতাম, তাহলে এখানে দেখো P থেকে শুরু করেছিলাম, যেমন বলেছিলাম 5 প্রাইমে, তেমনই কিন্তু চলতে গিয়ে গিয়ে শেষ করেছি, মানে 3 প্রাইমে শেষ করেছি। এখন প্রশ্ন হলো যে দুটো উল্টে আছে কেন, একটা 3 প্রাইম টু 5 প্রাইম, মানে আমরা বলা উচিত নয়, বলেছি প্রথমেই, একটা 5 to 3 এদিকে, একটা 5 to 3 ওইদিকে কেন, তার অ্যান্সার পরে আসছি। তার আগে একটা জিনিস দেখে নিই আমরা, সেটা হলো যে 1 নম্বর কার্বন পজিশনটা গুরুত্বপূর্ণ কেন। দেখো, 1 নম্বর কার্বন পজিশনটা গুরুত্ব এই কারণের জন্যই, যে 1 নম্বর কার্বন পজিশনের সঙ্গে যুক্ত থাকে নাইট্রোজেন বেস। আচ্ছা, বেস বলা হয় কেন বুঝতেই পারছো, মানে এটা ক্ষারীয়।
ডিএনএর যে ব্যাকবোন, সুগার ফসফেটের যে ব্যাকবোন, সেই ব্যাকবোনটা অ্যাসিডিক হলেও তার যে নাইট্রোজেন বেস রয়েছে, তো বেস মানে বেসিক বুঝতেই পারছো, ক্ষারীয়, তাহলে অ্যাসিডের সঙ্গে ক্ষার এটার সঙ্গে যুক্ত হওয়ার জন্যই এত একটা সুন্দর বাইন্ডিং কিন্তু ডিএনএর ক্ষেত্রে তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছো কী বলতে চাইছি। তার মানে এখানে 1 নম্বর যে কার্বন পজিশন, সি এর যে 1 কার্বন পজিশন, সেটা গুরুত্বপূর্ণ এই কারণের জন্যই যে এখানে নাইট্রোজেন বেসগুলো যুক্ত হয়। তাহলে এখানেও যদি বলি এখানেও কিন্তু কোনো একটি নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে। আমি যা ইচ্ছা লিখতে পারি, এখানে অ্যাডেনিন লিখেছি, এখানে গুয়ানিন লিখেছি। তো এখানে যেটা দেখিয়েছি দেখো, এখানে সুগারের 1 নম্বর পজিশনের সঙ্গে নাইট্রোজেন যুক্ত হয়েছে। এবার একটা জিনিস বলার বিষয়, সেটা হলো এখানে একটা বন্ডিং হয়েছে। এই যে 1 নম্বর কার্বন পজিশনে এই যে নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে, এখানে একটা কিন্তু বন্ডিং হয়েছে, যে বন্ডিংটার নাম গ্লাইকোসাইডিক বন্ড। আমরা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে গ্লাইকোসাইডিক বন্ড হয় জানতাম। হ্যাঁ, তো কার্বোহাইড্রেট যেহেতু এটা সুগার কার্বোহাইড্রেট, তো এর সঙ্গে যে জায়গায় এই যে বন্ধনটা হয়েছে, এটা কিন্তু আমরা গ্লাইকোসাইডিক বন্ড বলছি। তার মানে এখানে ডিএনএতে আরেক ধরনের বন্ডিং পেলাম, যেখানে সুগারের সঙ্গে নাইট্রোজেন বেসকে যুক্ত হয়েছে, সুগার নাইট্রোজেন বেসকে যুক্ত করেছে, বা নাইট্রোজেন বেস সুগারের সঙ্গে যুক্ত হয়েছে গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা। মানে এখানেও একটি গ্লাইকোসাইডিক বন্ড। এগুলো কিন্তু সব হিসাব রাখতে হবে। হ্যাঁ, যদি নিউমেরিক্যাল ক্যালকুলেশন বলি, বিভিন্ন ধরনের প্রবলেমস, আমি ইচ্ছা করে নিজের মন থেকে অনেক রকমের প্রবলেমস বার করব। হ্যাঁ, এবং তার উত্তরগুলো কিন্তু তোমাদের দিতে হবে পরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো করে বুঝবে কোথায় কত বন্ডিং আছে, কোথায় কত জল বেরোলো, কোথায় কী হলো না হলো, সব কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে এবার আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমি লিখতে পারি, এই যে জায়গাটা এ লিখেছি, এটা যদি এখানে ধরি এ, ওকে, তো তারপরেরটা আমরা সাপোজ লিখছি জি, মানে গুয়ানিন। এখন কি হয়, এই যে উল্টো দিকের স্ট্র্যান্ডটা, তার কি হয়, এই জায়গায় যদি এ থাকে, তাহলে এই জায়গায় থাকে তার সঙ্গে, মানে উল্টো স্ট্র্যান্ডটাই অবশ্যই এখানে অ্যাডেনিন থাকলে ওখানে অবশ্যই থাকবে থায়ামিন। এখানে যদি গুয়ানিন থাকে, তাহলে অবশ্যই এখানে থাকবে সাইটোসিন। তাহলে এখানে যদি সাপোজ সাইটোসিন থাকে, তাহলে এখানে কি থাকবে, অবশ্যই গুয়ানিন। এখানে যদি থাকে থায়ামিন, তাহলে এখানে থাকবে অবশ্যই অ্যাডেনিন। ওকে, তার মানে এই জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমি সেই গ্লাইকোসাইডিক বন্ডের কথা বলছি। এই জায়গাগুলো সব গ্লাইকোসাইডিক বন্ডের কথা বলছি। আশা করি বুঝতে পারছো। এখন কেন উল্টে গেল 5 প্রাইম টু 3 প্রাইম, 5 প্রাইম টু 3? অ্যাকচুয়ালি দেখো, যদি আমি এখানটা একবার দেখো, যদি আমি এমন করতাম যে গঠনটা একই রকমের করতাম, সাপোজ এটা মুছে দিলাম, যদি এরকম করতাম, তাহলে দেখো, ধরো এস, আমি এদিকে আনলাম পি, এস পি, ধরো এরকম, সাপোজ এরকম করলাম। তাহলে এই স্ট্র্যান্ডটাতেও যদি আমি এরকম করতাম, এস পি এরকম যদি করতাম, হ্যাঁ, তাহলে কি হতো, এর নাইট্রোজেন বেস কোথায় থাকার কথা, এইদিকে থাকার কথা 1 নম্বর কার্বনে, তাহলে এরও 1 নম্বর কার্বনে। তাহলে যদি আমি থায়ামিন করি, তাহলে এর থেকে অনেক দূরে চলে যাচ্ছে না। আমি যদি বলি যে আমার পাশে আরও 5 জন ব্যক্তি আছে, আমি পাশের জনের সঙ্গে একই দিকে মুখ করে বসে আছি, যদি বলি আমার ডান হাতটার সঙ্গে পাশের জনের ডান হাতই ধরবো, তাহলে সম্ভব? কখনো সম্ভব নয়। আমাকে কি করতে হবে, আমাকে একটু ঘুরে যেতে হবে। কি বলছি বুঝতে পারছো? আমাকে একটু ঘুরে যেতে হবে, তাহলে কিন্তু আমি ধরতে পারবো। মানে একই দিকে মুখ করে যদি সবাই বসে থাকি, আর আমরা যদি বলি পরস্পরের সঙ্গে ডান হাত দিয়েই ধরবো, মানে আমার ডান হাতের সঙ্গে ওর ডান হাতে ধরবো, তাহলে কখনোই সম্ভব নয়। হয় আমাকে, না হয় ওকে ঘুরে যেতে হবে, তাহলে কিন্তু ওর ডান হাত আমার ডান হাতের সঙ্গে ধরতে পারবো। বুঝতে পারছো কি বলছি? তাহলে এখানে যদি দুটো স্ট্র্যান্ডই এরকম হতো যে 5 প্রাইম টু 3 প্রাইম, এখানেও যদি এরকম হতো 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে কিন্তু দেখো 1 নম্বর কার্বন পজিশন এদিকে আসছে, এরও কিন্তু 1 নম্বর কার্বন পজিশন এদিকে আসছে। তাহলে এর সঙ্গে অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন কখনো বন্ডিং করা সম্ভব নয়। তার কারণ আমরা হয়তো এখনও শুনিনি, সেটা হলো যে এখানে এই যে নাইট্রোজেন বেসগুলো পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। হাইড্রোজেন বন্ড, আবারও একটি নতুন বন্ডের কথা বলা হলো, হাইড্রোজেন বন্ড। তাহলে এই 1 নম্বর কার্বন এখানে থাকলে ওর 1 নম্বর কার্বন পজিশনের ওদিকে কখনোই যুক্ত হওয়া সম্ভব নয়। সেই জন্য চেনটাকে একই আছে, চেনটা শুধু আমার ঘুরিয়ে নেওয়া হয়েছে, মানে এরকম করে নেওয়া হয়েছে। সেই জন্য এখানে সঙ্গে সঙ্গে ব্যাপারটা উল্টে গেছে, এই দিকটা 5 প্রাইম টু 3 প্রাইম। ওকে, এবার দেখো কেন 5 প্রাইম টু 3 প্রাইম এই দিকেই করা হয়। আরেকটি প্রশ্ন, তার কারণ
যদি নিউক্লিওটাইডের চেন বাড়ে, মানে ডিএনএ ইকুয়াল টু নিউক্লিওটাইড চেন, এবার আমাকে অবশ্যই বলে দেওয়া দরকার কোনটা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হলো এটা। হ্যাঁ দেখো, এই জিনিসটাকে আমরা শুধু সুগারের সঙ্গে এই যে নাইট্রোজেন বেস, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি যে নিউক্লিওসাইড। সুগার এবং নাইট্রোজেন বেস দুটো মিলে হয় নিউক্লিওসাইড। এবং যদি এটাকে দেখি আমরা, অ্যাকচুয়ালি এটাকে দেখি, তখন আমরা তাকে বলছি নিউক্লিওটাইড। ওকে, তার মানে এখানে যদি বলি, এখানে আরেকটি যদি বলি এখানে, তো এই জিনিসটি হলো নিউক্লিওটাইড। ওকে, তার মানে এখানে যদি ধরো সি বলি, তাহলে এটি একটি নিউক্লিওটাইড, এটি একটি নিউক্লিওটাইড। তার মানে কি? তাহলে ডিএনএ ইকুয়াল টু নিউক্লিওটাইড চেন হচ্ছে না, পলি নিউক্লিওটাইড চেন। এই তো 1 2 3 পলি, অনেক নিউক্লিওটাইড চেন। ওকে, এই জন্য বলা হয়। তার মানে এখানে এই একটা সুগার, মানে একটা নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড, যে ফসফেট গ্রুপ, তাকে নিয়ে কিন্তু নিউক্লিক অ্যাসিড বলা হয়, মানে নিউক্লিওটাইড বলা হয়। এবং এই দুটোকে একসঙ্গে নিউক্লিওসাইড বলা হয়। এগুলো কিন্তু আমরা অলরেডি আগেই শিখে গেছি। তার মানে এখানে আরেকটি নতুন বন্ডিং কিন্তু আমরা পেলাম, এই জায়গাতে একটি নতুন বন্ডিং পেলাম, তার নাম হলো হাইড্রোজেন বন্ড। একটা জিনিস শুনে রাখো, পরে আমরা ভৌত গঠনের মানে ফিজিক্যাল যে স্ট্রাকচার পড়বো ডিএনএ, তখন আমরা আলোচনা করব যে অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন ডবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। সব সময় এদিকে এ থাকলে ওদিকে টি থাকবে, ওদিকে টি, এ থাকলে উল্টো দিকে টি থাকবেই। এখানে যদি টি থাকতো ওখানে এ থাকতো, এরকম ব্যাপার। এখানে যদি সি থাকতো ওখানে জি থাকতো, তো উল্টো দিকে কিন্তু সবসময় থাকবে। তার মানে একটা পিউরিনের সঙ্গে অপর একটি পিরিমিডিনে সবসময় যুক্ত হয় এবং সেটা স্পেসিফিক অ্যাডিনিনের সঙ্গে সবসময় থায়ামিনই যুক্ত হবে এবং গুয়ানিনের সঙ্গে সবসময় সাইটোসিনই যুক্ত হবে। এবং ইউরাসিলের কথা তো এখানে আসছে না, কারণ আমরা ডিএনএ পড়ছি, আরএনএ পড়িনি। তাহলে কি বলছিলাম, যে এই জায়গাতে একটি হাইড্রোজেন বন্ড, মানে দুটি হাইড্রোজেন বন্ড, মানে হাইড্রোজেন বন্ড রয়েছে এই জায়গাতে আমরা কি পেয়েছি? গ্লাইকোসাইডিক বন্ড, যেটা সুগারের সঙ্গে হাইড্রোজেন বেসকে যুক্ত রেখেছে। এবং এখানটা এবং এখানটা একসঙ্গে মিলিয়ে, এইখানটা একসঙ্গে মিলিয়ে আমরা কি বলছি? ফসফো ডাই এস্টার বন্ড। এবং এই তিনটে বন্ডের নামকে তোমাকে অবশ্যই জানতে হবে এবং তোমাকে বিশেষ বিশেষ জিনিস কিন্তু আরও ভালো করে মাথায় রাখতে হবে। যদি প্রশ্ন হয় যে দুটো ডিএনএ স্ট্র্যান্ডকে পৃথক করার জন্য কোন বন্ড ভাঙতে হবে, ভিডিও স্কিপ করলে কিন্তু অ্যান্সার পাবে না। প্রচুর জিনিস আছে যেগুলো একদম পুরোপুরি দেখতে হবে। দুটো স্ট্র্যান্ডকে পৃথক করার জন্য কোন বন্ড ভাঙতে হবে, মানে এই স্ট্র্যান্ডে পৃথক, অবশ্যই এই বন্ডটা ভাঙতে হবে, হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে। যদি দুটো স্ট্র্যান্ডকে পৃথক করতে হয় তাহলে হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে। যদি বলা হয় যে ডিএনএকে যদি কাটতে হয়, কেটে কুচি কুচি করতে হয়, তাহলে কোন বন্ড ভাঙতে হবে? তাহলে কিন্তু এই বন্ড ভেঙে লাভ নেই, তাহলে ভাঙতে হবে এই বন্ড, মানে ফসফোএস্টার বন্ড বা ফসফো ডাইএস্টার বন্ড ভাঙতে হবে। তাহলেই একমাত্র ডিএনএকে কেটে কুচি কুচি করা সম্ভব। বুঝতে পারছো? তাহলে এইদিকে কাটতে গেলে ফসফো ডাইএস্টার বন্ড কাটতে হবে। যদি ডিএনএ স্ট্র্যান্ড বা তন্ত্রীকে পৃথক করতে হয় তাহলে এই দিকের বন্ড ভাঙতে হবে, মানে হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে। যত ক্লিয়ার কাট আইডিয়া থাকবে অ্যান্সারগুলো দেওয়া কিন্তু তত বেশি সোজা হবে। বুঝতেই পারছো? তার মানে এই জায়গা থেকে কিন্তু আমরা অনেকগুলো অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম, আশা করি অনেকগুলো অ্যান্সার আমরা পেলাম। তার জিস্টটা আমি একবার বলে দিচ্ছি, দেখবে সমস্তটা এই ভিডিও থেকে তোমরা পেয়েছো কি না। প্রথমত, ডিএনএর যে ডাবল স্ট্র্যান্ড, একটা 5' to 3' থাকলে অপরটি 5' to 3' এদিকে থাকে। কেন থাকে? আমাদের এটা বিষয়বস্তু হলো কেন থাকে। আমরা ফিজিক্যাল প্রপার্টিজ পড়বো তখন দেখবো এগুলো আবারও। কিন্তু এখানে কেন থাকে তার অ্যান্সার, ফসফরিক অ্যাসিড কেন, ডিএনএ আরএনএকে কেন অ্যাসিড বলা হয়, এর অ্যান্সার এখান থেকে আমরা পেয়েছি। দুটো স্ট্র্যান্ড একে অপরের উল্টো দিকে অ্যান্টি প্যারালালি কেন আছে, তার অ্যান্সার এখানে পেলাম। অ্যাসিড কেন বলা হয়, বিভিন্ন ধরনের যে বন্ডিং সেই বন্ডিংগুলো কী কী সেগুলো এখান থেকে জানতে পারলাম। আর কি আর জানতে পারলাম যে কোন বেসের সঙ্গে, এই যে বেস টু বেস যে কানেকশান, সেই কানেকশান কোন কোন বন্ধনী দ্বারা হয়েছে সেগুলো জানতে হবে এখান থেকে। বা পারলাম ডিএনএকে যদি পিস করতে হয়, মানে কেটে টুকরো স্মল পিস বা পিস করতে হয়, তাহলে কোন জায়গা, কোন বন্ডিং ভাঙতে হবে। ডিএনএর যদি স্ট্র্যান্ডকে যদি পার্থক্য করতে হয়, মানে দুটো স্ট্র্যান্ডকে যদি পৃথক করে দিতে হয়, আলাদা করে দিতে হয়, তাহলে কি করতে হবে, তার অ্যান্সার কিন্তু এখান থেকে আমরা পেলাম। তার মানে আমরা ওভারঅল এই যে SP
পি বলে যে ব্যাপারটা দেখছি তার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং সঙ্গে সঙ্গে পি টার্মিনাস, হ্যাঁ, এবং ওইচ টার্মিনাস এর অ্যান্সারগুলো কিন্তু আমরা এখান থেকে আশা করি পেয়ে গেছি। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের যে কেমিক্যাল স্ট্রাকচারের কথা বলছি, হ্যাঁ, সেই কেমিক্যাল স্ট্রাকচার ডিএনএর ক্ষেত্রে অবশ্য এখানে আরেকটা কোশ্চেন থাকে এবং যার অ্যান্সারও কিন্তু এখান থেকেই পাওয়া যায়, সেটা হলো ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড বা তন্ত্র, এদের স্থিতিশীল থাকার কারণ, মানে এরা খুব স্টেবল কন্ডিশনে থাকে, ভাঙে না, তার কারণ কি? তার একটা কারণ হলো মাঝে যে হাইড্রোজেন বন্ডগুলো তৈরি হচ্ছে, এই হাইড্রোজেন বন্ডগুলো কিন্তু মানে দুটো বেসের মধ্যে যে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এই বন্ডগুলো কিন্তু হাইড্রোফোবিক ইন নেচার, মানে জলবিকর্ষী এর কিন্তু ধর্ম রয়েছে, এবং এইটা থাকার কারণে কিন্তু নাইট্রোজেনের যে দুটো স্ট্র্যান্ড, সেই স্ট্র্যান্ড দুটো কিন্তু সবসময় কাছাকাছি থাকতে চায় থ্রু নাইট্রোজেন বেস, এবং এই নাইট্রোজেন বেস ভেঙে যেতে পারে যদি এই যে মাঝের হাইড্রোজেন বন্ডগুলো ভাঙা হয়, এবং সেটা কিন্তু বিভিন্ন ধরনের যে মিউটাজেন, মানে যারা মিউটেশন করায় সেরকমই মিউটাজেন কিন্তু এই বন্ডগুলোকে ভাঙতে পারে, সেগুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে অবশ্যই আলোচনা করব। আচ্ছা দেখো, তো মোটামুটি কেমিক্যাল স্ট্রাকচার, ডিএনএর ক্ষেত্রে কেমিক্যাল স্ট্রাকচার কিন্তু মোটামুটি এটাই। একটা জিনিস বলে রাখি, আরএনএর সঙ্গে বেসিক কিছু ডিফারেন্স কিন্তু এখানে পাবো না, হ্যাঁ, এই যা মোটামুটি ডিএনএ পড়ে রাখলে এটা বুঝে রাখো, আরএনএ যখন আমরা পড়াতে শুরু করব তখন কিন্তু আমরা জাস্ট পার্থক্যগুলো, জায়গাগুলো বলে দেবো যে কোন কোন জায়গায় পার্থক্যগুলো রয়েছে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, সেখানে কিন্তু ইন ডিটেলস আর দেখতে হবে না, আশা করা যায়। তো তোমাদের কাজ হলো আগে পৃথকভাবে আগে জিনিসগুলোকে পড়ে নেওয়া, মানে সুগারগুলোকে আগে, মানে সুগার দুটোকে আগে জেনে নেওয়া, ফসফরিক অ্যাসিডের গঠন সম্পর্কে আগে জেনে নেওয়া, এবং নাইট্রোজেন বেসগুলোকে সম্পর্কে আগে একবার জেনে নেওয়া, এবং তারপরে মানে নিউক্লিওসাইড গুণগুলোকে বলে, নিউক্লিওটাইড গুণগুলোকে বলে। সেক্ষেত্রে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল প্রত্যেকের ক্ষেত্রে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড গুণগুলোকে বলে। এই জায়গাগুলো ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু এই কেমিক্যাল স্ট্রাকচারে তোমরা আসবে এবং এই অ্যান্সারগুলো খোঁজার চেষ্টা করবে। চলো, এরপরে ডিএনএর ক্ষেত্রে যে অংশটা বাকি রইল সেটা হলো ডিএনএর যে ফিজিক্যাল যে মানে যে স্ট্রাকচার রয়েছে, মানে যে ভৌত গঠন রয়েছে, সেই ভৌত গঠন আমরা পড়বো। ওয়াটসন ক্রিকের মডেল আমরা পড়বো পরের দিন, এবং মানে পরের ভিডিওতে, এবং আমরা কিন্তু আরেকটি বিষয় ছেড়েছি, সেটা হলো যে প্রপার্টিজ অফ ডিএনএ, সেটা কিন্তু ওই নেক্সট দুটো মিলিয়ে একটা ভিডিও কিন্তু এরপরে হবে ডিএনএ নিয়ে। ওকে, আশা করি কেমিক্যাল স্ট্রাকচার বুঝতে পেরেছো। অনেক গুরুত্বপূর্ণ জায়গা, অনেক জিনিস কিন্তু মনে হতে পারে যে অসুবিধা হয়ে রইল, যদি হয় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু সেগুলোকে নিয়ে অবশ্যই আলোচনা করে দেবো, এবং যদি ছোটো ছোটো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সারগুলো অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভিডিও মানে লেন্দি করছি না। তো তোমরা যারা দেখছো, তো যেমন বলি আর কি, যে নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছো, আর যদি প্রথমবারের জন্য দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে দাও, তাহলে পরে যত ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, প্রচুর শেয়ার করো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। চলো, টাটা।